গত ক্লাসে আমরা ইনসার্ট মেনুর মধ্যে অর্ডার দেখছিলাম, তাই তো? শেপের পরে অর্ডার দেখছিলাম, তাই না? আচ্ছা, আজকে আমরা দেখব পেজ নাম্বারের কাজ। ঠিক আছে, পেজ নাম্বার, টেক্সট বক্স, আর হলো হেডার ফুটার, অর্থাৎ হেডার ফুটার, পেজ নাম্বার এবং টেক্সট বক্স। এই চারটা বিষয় সম্পর্কে জানার পরে আমরা অন্য মেনুতে চলে যাব। তো এই পর্যন্ত আমরা যে কাজগুলো করছি সেগুলো হলো ইনসার্ট মেনুর মধ্যে টেবিল, পিকচার, ক্লিপ আর্ট, শেপ, তাই তো? আচ্ছা, এরপরে দেখা হয়েছে ওয়ার্ড আর্ট। তাহলে আজকে আমাদের আলোচনার প্রথম বিষয় হলো হেডার, অর্থাৎ ডকুমেন্টের পেজের উপরের অংশে কিভাবে লেখা যায়। পেজের উপরের অংশে কিভাবে লেখা যায়? না, হেডলাইন না, ওটা হেডলাইন বলা যাবে না, হেডলাইন হলো অন্য বিষয়। পেজের উপরের অংশ বলতে আবার কি বোঝায় এই বিষয়ে আলোচনা আমাদের পরের মেনু যেটা আছে পেজ লেআউট, সেখানে আমাদের বিস্তারিত আলোচনা হবে। তো এখানে পেজের উপরের অংশ বলতে বোঝাচ্ছে, দেখেন আমরা যে লিখতেছি লেখার কিন্তু একটা সীমানা আছে। আমাদের পেজের কি একটা সীমানা আছে, চারপাশে একটা নির্দিষ্ট অংশের মধ্যে লেখা হইতেছে না? উপরে যে অংশে লেখা হয়েছে, অর্থাৎ ডকুমেন্টের শুরুতে যে লেখাটা হয়েছে, ওই লেখার উপরে যে সাদা অংশটা ওইটাকেই বলা হয় হেডার, আর নিচের অংশকে বলা হয় ফুটার। ঠিক আছে, হেডারটা ব্যবহার করা হয় বিভিন্ন কারণে। প্যাড তৈরি করার জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে? আবার এমনও প্রয়োজন হয় ডকুমেন্টের মধ্যে যা লেখা হয়েছে প্রত্যেকটা পেজের উপরে সেই বিষয়টা থাকবে, অথবা কত তারিখে করা হলো সেটা থাকবে, বা কোন সময় করা হলো সেটা থাকবে। ঠিক আছে, বা কে তৈরি করলো সেটা থাকবে, বা প্রতিষ্ঠানের নাম ঠিকানা দিয়ে প্যাডও হতে পারে। এগুলো সব হেডারে হয়। এগুলো কিসে হয়? হেডারের মধ্যে হয়। তো দেখেন এখানে আমরা ইনসার্ট মেনুতে গেলে আমরা এখানে হেডারটা পাবো। এখানে হেডারের যে পুল ডাউন আইকন আছে, এই পুল ডাউন আইকনের মধ্যে গেলে আমরা হেডারের বিভিন্ন ফরম্যাট আমরা এখানে পাবো। এগুলো হলো হেডারের বিভিন্ন স্টাইল, ফরম্যাট স্টাইল। ঠিক আছে, এখান থেকে আমাদের ডকুমেন্ট তৈরি করার জন্য যেইটা প্রয়োজন সেটাই আমরা নিব। সবগুলি দেখানোর প্রয়োজন নাই, যে কোনো একটা দেখলে আপনি বুঝতে পারবেন। যদি প্যাডের প্রয়োজন হয়, ঠিক আছে, যদি প্যাডের প্রয়োজন হয় তাহলে যেগুলো যে আন্ডারলাইন সহ আছে এগুলো নেওয়াটা ভালো হবে প্যাডের জন্য। ঠিক আছে, আচ্ছা, তো এগুলোর মধ্যে থেকে আমি একটা নিয়ে নিই। দেখেন এই যে এখানে যেটা আছে এটা সিলেক্ট করলাম, দেখেন এই যে হেডারের একটা কি অংশ আমাদের সামনে চলে আসছে না? হ্যাঁ, আচ্ছা, হেডারটা আমরা যখনই দিব তখনই আমাদের পেজের উপরে 1/2 ইঞ্চি পরিমাণ জায়গা খালি থাকবে। এই পেজের উপরের, নিচের এবং ডানে বামের মার্জিন সম্পর্কে আমরা পেজ লেআউটের বিস্তারিত আলোচনা করব। এখানে দেখেন কি বলছে, টাইপ দ্য ডকুমেন্ট টাইটেল, ডকুমেন্টের বিষয়। ঠিক আছে, যেমন এখানে আমরা লিখলাম এটা কি ডকুমেন্ট টাইটেল, অথবা হেডার কিসের জন্য হয় কি বলে আপনার ওই প্যাডের জন্য। ঠিক আছে, এখানে বলেছে টাইপ দ্য ডকুমেন্ট সাবটাইটেল, ডকুমেন্ট সাবটাইটেল। ঠিক আছে, কি বলা হয়েছে? ডকুমেন্ট সাবটাইটেল, অর্থাৎ আপনি এখানে আপনার প্রতিষ্ঠানের নাম ঠিকানা লিখতে পারেন, যেমন হাউস নাম্বার,
রোড নাম্বার, এভাবে লিখলাম। বুঝা গেছে? আর এটা হলো অথর। এটা কি অথর মানে এটা হলো আপনার কম্পিউটারের নাম, কম্পিউটারটা কি নামে আছে এখানে আপনি অন্য একটা নামও দিয়ে দিতে পারেন। ঠিক আছে, প্রতিষ্ঠানের নাম তো আপনার এখানে আছে, এটা হলো আপনার কম্পিউটারের নামটা এখানে চলে আসছে ম্যাট্রেস। ঠিক আছে, এটা হলো কি কম্পিউটারের নাম, কোন কম্পিউটার থেকে করা হয়েছে। এটা আপনি রাখতে চাইলেও রাখতে পারেন, আবার যদি রাখতে না চান তাহলে মুছে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? তো আমাদের এখানে পেজ আছে দেখেন তিনটা, এই যে নিচে দেখাচ্ছে পেজ কটা আছে, 1 of 3, অর্থাৎ প্রথম পেজ আমরা আছি। আচ্ছা দেখেন, এখন আমি যদি এটাকে একটু ছোট করে দিই, দেখেন আমাদের তিনটা পেজের উপরে কিন্তু আমাদের এটা কি চলে আসছে, আসছে না? হ্যাঁ, তিনটা পেজের উপরে আমাদের কি চলে আসছে। আমরা কি তিনটা পেজে লিখছি, একটা পেজে লিখছি না? এটা হলো হেডারের সুবিধা। হ্যাঁ, সব পেজে চলে আসবে। বা আপনি যদি এখন যদি নতুন কোনো পেজ তৈরি করেন, নতুন যদি কোনো পেজ তৈরি করেন সেই পেজ অটোমেটিক্যালি চলে আসবে। বুঝতে পারছেন? আচ্ছা, এটা গেল হেডারের কাজ। এখন যদি আমরা ফুটার তৈরি করতে চাই, যদি ফুটার তৈরি করতে চাই তাহলে ফুটার বলতে পেজের নিচের অংশ, এই যে এখানে আমাদের ফুটার আছে, এখানে ফুটারের একটা ফুটারের হেডারের মতো ফুটারেরও বিভিন্ন অংশ আছে। আন্ডারলাইনের নিচে অর্থাৎ লাইনের নিচে ফুটারের লেখাগুলি হয়। ঠিক আছে, এখানে আপনি পেজ নাম্বারও দিয়ে দিতে পারেন যদি আপনি চান যে আপনার এই ফুটারের মধ্যে পেজ নাম্বার থাকবে। কি থাকবে? পেজ নাম্বার থাকবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা মনে করেন এটা নিলাম, সিলেক্ট করলাম, দেখেন এখানে স্টাইলটা চলে আসছে এবং প্রত্যেকটা পেজে স্টাইলটা চলে আসছে, আসছে না? হ্যাঁ, পেজ নাম্বার চেঞ্জ হয়ে আসবে, পেজ নাম্বার একরকম থাকবে না। পেজ নাম্বার সিরিয়াল সিরিয়াল হবে। ঠিক আছে, পেজ নাম্বারটা সিরিয়াল হবে। এই হেডার ফুটারের মধ্যে শুধুমাত্র পেজ নাম্বারটাই আলাদা হয়, আর সব এক থাকবে। যেমন এখানে এখানে কি বলছে, টাইপ টেক্সট, এখানে আপনি একটা লেখা লিখে দিতে পারেন, যেমন মনে করেন চেঞ্জ ইওর লাইফ টু লার্ন কম্পিউটার, চেঞ্জ ইওর লাইফ টু লার্ন কম্পিউটার। ঠিক আছে, এই লেখাটা কিন্তু প্রত্যেকটার মধ্যে চলে আসছে, দেখেন প্রত্যেকটার মধ্যে চলে আসছে না? কিন্তু পেজ নাম্বারটার মধ্যে পরিবর্তন। আপনি পেজ নাম্বার হেডারের হেডারের সাথে দিলেও দিতে পারেন, সেখানেও আছে পেজ নাম্বার সহ। ফুটারের মধ্যেও দিলে দিতে পারেন, দুই জায়গায় একসাথে থাকবে না, যে কোনো এক জায়গায়। তবে পেজ নাম্বার ফুটারে দেওয়াটাই ভালো। যদি ফুটার সহ হয় তাহলে ফুটারে থাকা ভালো। তাহলে হেডার ফুটার ক্লিয়ার? আচ্ছা, এরপরে আপনি ডকুমেন্টের মধ্যে ডাবল ক্লিক করবেন, তাহলে আপনি ডকুমেন্টের ভিতরে চলে আসতে পারবেন। ডকুমেন্টের ভিতরে চলে আসতে পারবেন। দেখেন হেডারে ডাবল ক্লিক করেন, আবার হেডারটা অ্যাক্টিভ হবে, ডকুমেন্টের লেখাগুলি হালকা হবে। আবার ডকুমেন্টে ডাবল ক্লিক করেন, হেডারটা হালকা হবে, কিন্তু এরকম হালকা প্রিন্ট হবে না। দেখেন আমরা প্রিন্ট প্রিভিউতে যদি যে দেখি তাহলে কিন্তু এটা গাঢ় দেখা যাবে। এই দেখেন, এটাকে আমরা একটু বড় করে দেখি, দেখেন গাঢ় দেখা যায় না? হ্যাঁ, এটাকে কিন্তু আমরা কালারও চেঞ্জ করতে পারবো। আমরা যে ওখানে যে কালারের কাজগুলো করছি সেই কালারও আমরা চেঞ্জ করতে পারবো। এই যে এখান থেকে হোমে যে এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারবো। বুঝা গেছে? কিন্তু এখানে নির্দিষ্ট কোন শব্দের মধ্যে কালার চেঞ্জ হবে না, পুরোটার মধ্যে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, পুরোটা লাইনের মধ্যে হবে। ক্লিয়ার? যদি আপনি এটাকে লাল করতে চান তাহলে এটা সিলেক্ট করে রেড কালার দিয়ে দেন, বাস হয়ে গেল। বুঝা গেছে? তবে মার্জিত কালার ব্যবহার করাটাই ভালো।
মার্জিত কালার থাকবে সবসময়। আরো কিছু কালার আছে, মার্জিত কিছু কালার আছে, যেমন এই যে এই কালার, এগুলো মার্জিত কালার, লাল, নীল, তারপরে হলুদ, এগুলি খুব একটা ডিজাইনের মধ্যে কালার ব্যবহার করা হয় না, এই কালারগুলি। তো যাই হোক, হেডার ফুটারের মধ্যে যদি কোনো চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে এইভাবে আমরা ডাবল ক্লিক করে যেতে পারবো, আবার ডকুমেন্টের মধ্যে ডাবল ক্লিক করে ডকুমেন্টে চলে আসতে পারবো। ক্লিয়ার? যদি আপনি হেডার ফুটার রাখতে না চান তাহলে আপনি হেডার ফুটারের মধ্যে আগে যে তারপরে যে এখানে লেখা আছে হেডার, দেখেন এই যে হেডার ফুটার টুলস ডিজাইনের মধ্যে লেখা আছে হেডার, রিমুভ হেডার করে দেন এবং ফুটারের মধ্যে যে রিমুভ ফুটার করে দেন। দেখেন এখন কোনোটাই থাকবে না, কোনোটাই নাই। ঠিক আছে? আচ্ছা, এখন দেখবো আমরা পেজ নাম্বার। পেজ নাম্বারটা দিলে কি সুবিধা হয়, পেজের ধারাবাহিকতা বোঝা যায়, কোন পেজের পরে কোনটা প্রিন্ট দিলে সেটা বোঝা যায়। পেজ নাম্বারের মতো বিভিন্ন ফরম্যাট আছে, দেখেন একটা হলো টপ অফ পেজ। টপ অফ পেজের মধ্যে তিনটা অ্যালাইনমেন্ট থাকে। অ্যালাইনমেন্ট সম্পর্কে তো আগে বলছি, লেখার সমতা অর্থাৎ লেখাটা কোন দিকে থাকবে, এটা হলো অ্যালাইনমেন্ট। একটা হলো টপ অফ পেজ, তিনটা অ্যালাইনমেন্ট হয়, লেফট, সেন্টার, রাইট। বটম অফ পেজের মধ্যেও তিনটা অ্যালাইনমেন্ট আছে, লেফট, সেন্টার, রাইট। ঠিক আছে? এই তিনটা হলো মেইন। এছাড়া আমাদের মধ্যে এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের স্টাইল আছে, দেখেন বিভিন্ন স্টাইলের আমাদের নাম্বারগুলি, হ্যাঁ পেজ নাম্বারটা দেওয়া আছে। যদি ফুটারে রাখতে চান বটমে যাবে, যদি হেডারে রাখতে চান অর্থাৎ পেজের উপরে রাখতে চান, এখানে হেডার ফুটার বললে ঝামেলা হবে, কারণ হেডার ফুটার বিষয়টা আলাদা। যদি পেজের উপরে রাখতে চান টপ, যদি নিচে রাখতে চান বটম। তো আমরা টপে দিই, টপে দিয়ে কোন জায়গায় থাকবে, মনে করেন আমাদের এটা থাকবে ডান পাশে, এটা সিলেক্ট করলাম, এই যে এখানে চলে আসলো। ঠিক আছে? এখানে কি চলে আসছে না? এখন এই নাম্বারটা যদি আপনি বড় করতে চান তাহলে হোম থেকে যাওয়া যাবে। নাম্বারের স্টাইল যদি চেঞ্জ করতে চান তাহলে ফরম্যাট পেজ নাম্বারে যেতে হবে। এখানে যে যে এখানে স্টাইল আছে, আপনি কোন স্টাইলের নাম্বার দিতে চান, এখানে স্টাইল আছে, এখান থেকে দিতে পারেন। ওকে দেন, চলে আসে। নাম্বারটা যদি একটু মোটা করে দিতে চান তাহলে বোল্ড করে দেন, বড় করতে চাইলে এখান থেকে বড় করে দেন, বড় হয়ে গেল। হ্যাঁ, দেখেন প্রত্যেকটা পেজে নাম্বার চলে আসছে, 1 2 3 4। এখন যত পেজ বাড়বে নাম্বারও আসবে। বুঝা গেছে? তো পেজ নাম্বারটাকে উঠাতে চলে হেডারের মধ্যে ডাবল ক্লিক করে যেতে হবে, তারপর পেজ নাম্বারে যে রিমুভ পেজ নাম্বার চলে গেল, আবার ডাবল ক্লিক। ক্লিয়ার? এরপর আছে কি দেখেন ইকুয়েশন। ইকুয়েশনটা যদিও সবসময় ব্যবহার হয় না, তারপর আমি এটা দেখাই দিই। ইকুয়েশনটা মূলত হলো সমীকরণের কাজ। যেমন সূত্র যদি আপনি লিখতে চান, সূত্র, অঙ্কের সূত্র, বিজ্ঞানের সূত্র আছে না, এই সূত্রগুলি যদি লিখতে চান তাহলে কি করতে হবে, আমাদের ইকুয়েশন দিয়ে লিখতে হবে। সূত্রগুলো কিন্তু আমরা যেভাবে লেখা শিখছি এইভাবে কিন্তু লেখা যাবে না, কখনোই সম্ভব না। সেজন্য কি করতে হবে, ইকুয়েশনে যেতে হবে। ইকুয়েশনে যে আপনি একটা ইকুয়েশন নিয়ে নেবেন, সরাসরি ইকুয়েশনের চিহ্নের মধ্যে ক্লিক করবেন, দেখেন ইকুয়েশনের অনেক কিছু আপনার সামনে চলে আসবে। এই যে ইকুয়েশন টুলস, এখানে ইকুয়েশনের মধ্যে কিছু চিহ্ন ব্যবহার করার, ইকুয়েশনের মধ্যে যে চিহ্নগুলি ব্যবহার করা হয় সেগুলো এখানে আছে। এবং এখানে বিষয়ভিত্তিক ইকুয়েশন আছে, গ্রিক লেটার্স, লেটার্স লিঙ্ক, সিম্বল, অপারেটরস, অ্যারোস, নেগেটিভ রিলেশন, স্ক্রিপ্ট, জিওমেট্রি। জিওমেট্রির সাইন হলো যেগুলো জ্যামিতি আর কি। জিওমেট্রি মানে কি জ্যামিতি, জিওমেট্রি মানে কি জ্যামিতি। বেসিক ম্যাথের মধ্যে এই জিনিসগুলি থাকে, আপনার যখন যেটা প্রয়োজন সেটা সিলেক্ট করবেন। এখন দেখেন এখানে আমি আপনাকে শুধুমাত্র ইকুয়েশনটা কিভাবে লিখতে হয় সেটা আমি আপনাকে একটু ধারণা দিয়ে দিই। ইকুয়েশন লেখার অনেকগুলো সিস্টেম আছে, যেমন ফ্রাকশন, যার কাজ হলো ভগ্নাংশ তৈরি করা, স্ক্রিপ্ট, পাওয়ারের স্থান তৈরি করা, রেডিক্যাল, রুট ওভারের অংশ তৈরি করা, তারপর হলো ইন্টিগ্রাল, ফাংশনাল অপশন তৈরি করা, লার্জ অপারেটর, সামেশনের অংশ তৈরি করা, ব্র্যাকেটস, বিভিন্ন ব্র্যাকেট দেওয়া, সাইন, সাইন থিটা, কস থিটা এগুলোর কাজ। তারপর হলো অ্যাসেন্ট, অ্যাসেন্টের মধ্যে কিছু চিহ্ন সহ আপনাকে লেখার জন্য জায়গা করে দিবে। তারপর আছে লিমিট এন্ড লগ, এখানেও
লগ, মিন, ম্যাক্স এগুলো সব হায়ার ম্যাথের এবং আপনার কেমিস্ট্রির মধ্যেও কিছু বিষয়গুলো আসে। তারপর আছে অপারেটরের মধ্যে, এখানেও কিছু চিহ্ন সহ আপনাকে লেখার জায়গা দিবে। আর ম্যাট্রিক্সের জায়গা হলো, ম্যাট্রিক্সের কাজ হলো বিভিন্ন অংশে লেখা তৈরি করার জন্য জায়গা করে দিবে। ঠিক আছে, তো এই সবকটা বিষয়কে আপনার প্র্যাকটিস করে করে জানতে হবে। আমি আপনাকে এখান থেকে মূল যেগুলি প্রয়োজন হয় সবসময়, ফ্রাকশন, স্ক্রিপ্ট এবং ব্র্যাকেট, এই তিনটা অংশ দিয়ে আপনাকে আমি দেখাই দিই। দেখেন, যদি আমাদের অংশ যদি মনে করেন যে হয়, আহ, যদি স্ক্রিপ্ট কি বলে ফ্রাকশন দিয়ে হয়, ভগ্নাংশ হয়, তাহলে আগে ভগ্নাংশ তৈরি করতে হবে। এখানে আগে পরের বিষয়টা আপনার কাজের উপর নির্ভর করবে। ঠিক আছে, কোনটা আগে দিলে সুবিধা হবে, কোনটা পরে দিলে সুবিধা হবে, সেটা আপনার কাজের উপর নির্ভর করবে। তারপর আমি কিছুটা ধারণা দিয়ে দিই। যদি ব্র্যাকেটের কাজ হয় তাহলে ব্র্যাকেট আগে আসবে। যদি হোল স্কোয়ারের কাজ হয়, অর্থাৎ স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট মানে উপরে, আরেকটা আছে সাবস্ক্রিপ্ট, একটা হলো সুপার স্ক্রিপ্ট আর একটা হলো সাবস্ক্রিপ্ট। সুপার স্ক্রিপ্ট হলো উপরে লেখা আর সাবস্ক্রিপ্ট হলো নিচে লেখা। ঠিক আছে, যদি স্ক্রিপ্টের কাজ হয়, হোল স্ক্রিপ্টের যদি কাজ হয়, অর্থাৎ হোল পাওয়ারের যদি হয়, ঠিক আছে, পুরো ব্র্যাকেটের উপর যদি আপনার পাওয়ার থাকে, তাহলে আগে স্ক্রিপ্টটা বানাইতে হবে। কিভাবে সেটা দেখেন, আমি আগে এখানে একটা স্ক্রিপ্ট তৈরি করলাম। এই যে স্ক্রিপ্টের জায়গা চলে আসছে ছোট্টটা, এখানে আমি এখন ব্র্যাকেট আগে দিব। কি দিব? আগে ফার্স্ট ব্র্যাকেট দিব। চলে আসছে না? তাহলে কি আমাদের ব্র্যাকেটের পরেই কিন্তু আমাদের এটা পাওয়ারটা বসে যাবে। তার মানে পুরো লেখাটার উপরেই পাওয়ারটা হবে। যদি আপনি এখানে ফ্রাকশন ব্যবহার করতে চান, তাহলে এখন আপনি এখানে ফ্রাকশনটা দিয়ে দেন। ফ্রাকশনের বিভিন্ন স্টাইল এখানে দেওয়া আছে। এই যে ফ্রাকশনটা চলে আসলো। এখন আপনি এখানে মনে করেন a প্লাস বি, a মাইনাস বি, a মাইনাস বি হোল স্কয়ার। না, ডাউন অ্যারো, কিবোর্ড থেকে ডাউন অ্যারো, এন্টার নাই, ডাউন অ্যারো দিয়ে। হ্যাঁ, যখন আপনি ইকুয়েশনে কাজ করবেন তখন চারটা অ্যারো ব্যবহার করে কাজ করতে হবে, মাউস তখন ব্যবহার করবেন। ঠিক আছে, কারণ ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলির মধ্যে মাউস দিয়ে নিতে সমস্যা হয়। বুঝা গেছে? সেজন্য এখানে অ্যারো চিহ্নটা ব্যবহার করাটাই কি ভালো। ক্লিয়ার? বুঝা গেছে ইকুয়েশন? আচ্ছা, এভাবে আপনাকে ইকুয়েশনটাকে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এখন দেখেন সিম্বলের বিষয়। আমরা সিম্বলে চলে যাই। সিম্বলের বিষয়টা হলো কি, আমরা কিবোর্ড থেকে যেই সব চিহ্নগুলো দিতে পারি না বা যেই সব লেখাগুলো লিখতে পারি না, যেমন আমরা প্রাথমিক পর্যায়ে ইংলিশ লেখা লিখি। এখন আমাদের এই ইংলিশ ডকুমেন্টের মধ্যে যদি অন্য কোনো ভাষা লেখার প্রয়োজন হয়, তাহলে তো আমরা সেটা লিখতে পারবো না, কারণ সেই কিবোর্ড আমাদের জানা নেই, তাই না? সেটা জানতে হলে আমরা ইংলিশটা যেভাবে শিখছি সেই ভাষার কিবোর্ডটাকে আমাদের সেভাবে শিখতে হবে। ঠিক আছে, যদি আরবি লেখার প্রয়োজন হয় তাহলে আমরা সিম্বল থেকে নিব। ঠিক আছে, অন্য ভাষার লেখা সাধারণত অল্প অল্প থাকে, বেশি থাকে না। ঠিক আছে, আচ্ছা, ভাষার ব্যাপারটা থেকে বেশি প্রয়োজন হলো যদি আপনি ডকুমেন্টের মধ্যে বিশেষ কোনো চিহ্ন ব্যবহার করতে চান যেটা কিবোর্ড থেকে দেওয়া যায়, সেগুলো সিম্বল থেকে দিতে হবে। পার্থক্যটা একটাই, কিবোর্ড থেকে দেওয়া যেতেছে না, সেটা সিম্বল থেকে দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ কিবোর্ড থেকে দিলেও যেমন ক্যারেক্টার হয়, সিম্বল থেকে দিলেও ক্যারেক্টার হবে। তো এখানে আমরা যদি মনে করেন এখানে একটা বইয়ের ছবি দিতে চাই, বইয়ের ছবি, তাহলে আমরা এখানে সিম্বলে যাব, সিম্বলে যে মোর সিম্বলে যাব। এখানে দেখেন আমাদের অনেক ধরনের চিহ্ন আমাদের সামনে চলে আসছে। ঠিক আছে, এখন বইয়ের চিহ্নের কথা যে বলছি, এটার জন্য আমাদের যেতে হবে এই যে ফন্টের এই আইকনে ক্লিক করে আমরা নিচের দিকে চলে আসব। এখানে আমাদের কিছু আছে ওয়েবডিংস এবং উইংডিংস, ওয়েব ল্যাটিন। আমরা ওয়েবডিংসে যাই, দেখেন এই যে এখানে এরকম বিভিন্ন চিহ্ন আসছে। এই চিহ্নগুলো কিন্তু আমরা আহ ইসের মধ্যেও বুলেটস এন্ড নাম্বারিং এর মধ্যে দিছি। বুলেটস এন্ড নাম্বারিং এর মধ্যে এটা যখন যাবে তখন সেটা বুলেট হিসেবে কাজ করবে। আর যখন আপনি এটা বুলেট ছাড়া নিবেন তখন এটা সিম্বল হবে। বুলেটে গেলে বুলেট হবে, ঠিক আছে, আর বুলেট ছাড়া নিলে সিম্বল হবে, অথবা সিম্বলে নিলে সিম্বল হবে, সিম্বল ছাড়া নিলে বুলেট হবে। এইটার সম্পর্কে দুই জায়গায়, অন্য কোথাও এটা সম্পর্ক না।
ঠিক আছে। আচ্ছা, এখান থেকে এখন যদি আমরা কোন একটা চিহ্ন নিতে চাই, দেখেন এখানে আমরা কোন চিহ্নটা নিতে যাচ্ছি। আরো অনেক চিহ্ন আছে এখানে, এগুলো আছে। এরপর আছে আপনার ওয়েট ল্যাটিন, এই যেখানে আছে দেখেন, এখানে বইয়ের চিহ্ন আপনি পাবেন। এই যে বইয়ের চিহ্ন এখানে আছে, এই যে আছে বইয়ের চিহ্ন, এটা সিলেক্ট করে ইনসার্ট করেন, চলে আসলো। অনেক সময় আমাদের অঙ্কের মান লিখতে হয়, যেমন 2 × 5 = 10। অনেকে কি করে এখানে এক্স দিয়ে দেয়, এটা কি হবে? এক্স আর গুণ কি এক হলো? এক্স তো এটা অ্যালফাবেট, আর গুণ তো এটা ম্যাথমেটিক্যাল সাইন। তাহলে কি করতে হবে আমাদের এখানে? সিম্বল থেকে নিতে হবে। হ্যাঁ, তাহলে আমরা কোথায় যাব? ইংলিশ যে কোনো একটা ফন্টে গেলেই হবে, তবে টাইমস নিউ রোমান থেকে নেওয়াটাই ভালো। টাইমস নিউ রোমানে দেখেন এই যে এখানে আমাদের বিভিন্ন চিহ্ন আছে। এই যে এখানে যে চিহ্নগুলো দেখা যাচ্ছে, এগুলো কি আমরা কিবোর্ড থেকে দেওয়া যাবে, নিতে পারবো? নেওয়া যাবে? এগুলো কিবোর্ডে আছে? না, বিশ্বের কোনো কিবোর্ডে এগুলি নাই, এই জন্য এগুলো সিম্বলে দেওয়া হয়েছে। এগুলি যদি সব কিবোর্ডে দেওয়া হয় তাহলে কিবোর্ড এত বড় হয়ে যেত, অনেক বড় কিবোর্ড হতো। ঠিক আছে। আচ্ছা, এই দেখেন এখানে ইনটু সাইন আছে, এটা সিলেক্ট করে ইনসার্ট করেন, এটা চলে আসলো। ঠিক আছে, বুঝা গেছে? আচ্ছা, যদি আপনি আরবি লিখতে চান, এখানে আপনি অ্যারাবিক পাবেন, উর্দু পাবেন। এই যেখানে উর্দু আছে, তারপরে এই নিচের দিকে আছে অ্যারাবিক আছে, এই যে এখানে অ্যারাবিক আছে, এখানেও কিছু উর্দু আছে। অ্যারাবিক উপরে চলে গেছে একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরকম, হ্যাঁ ওরকমই হবে, ওরকম হবে, হ্যাঁ ওরকমই হবে। এই যে এখানে আমরা, এই যে এখান থেকে আমরা আরবি দিতে পারবো। ঠিক আছে, বুঝা গেছে? আচ্ছা, তাহলে এই হলো আমাদের সিম্বলের কাজ, অর্থাৎ কিবোর্ড থেকে যেটা দেওয়া যাবে না, সিম্বল থেকে সেগুলো আমাদের নিয়ে আসতে হবে। ক্লিয়ার? আজকে এই পর্যন্ত আমাদের আলোচনার বিষয়। এগুলো খুব ভালো মতো প্র্যাকটিস করতে হবে।